আসসালামু আলাইকুম। চিভ এডুকেশন ইজিলিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এর অনুশীলনের 13 নং অঙ্ক নিয়ে। বিগত পর্বগুলোতে আমরা 1 থেকে 12 পর্যন্ত আলোচনা করেছিলাম। তোমরা যারা সেগুলো দেখোনি তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে সেগুলো দেখে নেবে। ভিডিও শুরু করার আগে বলবো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলো লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। তো দেখো 13 নং অঙ্কটিতে বলা হয়েছে জুবায়ের এবং রিয়া উভয়ে 7% হারে 6 বছরের জন্য 25,000 টাকা করে ব্যাংকে জমা রাখলো। অর্থাৎ জুবায়ের এবং রিয়া দুইজনে কি করলো, উভয়ে অর্থাৎ হচ্ছে দুজনে কি করলো 7% হারে 6 বছরের জন্য 25,000 টাকা করে ব্যাংকে জমা রাখলো। অর্থাৎ তারা 6 বছরের জন্য, কয় বছরের জন্য, 6 বছরের জন্য 25,000 টাকা করে ব্যাংকে জমা রেখেছে। কয় পার্সেন্ট মুনাফা হারে? 7%। ঠিক আছে, অর্থাৎ 100 টাকা 1 বছর মুনাফা হচ্ছে 60 টাকা। ঠিক আছে, তার মানে জুবাইর এবং রিয়া উভয়ে 7% হারে 6 বছরের জন্য 25,000 টাকা ব্যাংকে জমা রাখলো। ঠিক আছে, এতটুকু আশা করি আমরা বুঝছি। যদি জুবাইয়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় তবে কে বেশি লাভবান হবে এবং 6 বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে? জাস্ট ওয়েট, এখানে দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে যদি জুবাইয়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়, অর্থাৎ এইখানে যে তারা টাকাটা জমা রাখলো, এই যে জুবাইর ও রিয়া উভয় 7% হারে 6 বছরের জন্য 25,000 টাকা করে ব্যাংকে জমা রাখলো। এখন যদি এই জুবাইয়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফাটা পায় তবে কে বেশি লাভবান হবে? অর্থাৎ জুবাইর পাবে সরল হারে এবং রিয়া পাবে চক্রবৃদ্ধি হারে, তাহলে কে বেশি পাবে? এটা হচ্ছে একটা প্রশ্ন। এরপরে হচ্ছে 6 বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে? মুনাফা আসল কাকে বলে এটা কিন্তু আমি আগেই বলেছি, মুনাফা এবং আসলের যোগফল। এখন বলা হচ্ছে 6 বছর পরে যে তাদের মুনাফাটা পাওয়া যাবে সেই মুনাফার সাথে আসল যোগ হয়ে অর্থাৎ মুনাফা আসলে কার কত টাকা হবে সেটা খুবই সহজ, আমরা মুনাফাটা বের করে আসল যোগ করে দেব। এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এই জায়গায় তবে কে বেশি লাভবান হবে। শর্ত হচ্ছে এইখান পর্যন্ত যে জুবাইর এবং রিয়া 7% হারে 6 বছরের জন্য 25,000 টাকা করে ব্যাংকে জমা রেখেছে। এখন জুবাইর যদি সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়, অর্থাৎ জুবাইর পাবে কি হারে? সরল হারে, আর রিয়া পাবে চক্রবৃদ্ধি হারে, তবে কে বেশি লাভবান হবে? এটা আমরা কিন্তু দেখেই বলে দিতে পারি, কারণ যেহেতু উভয়ের মুনাফার হার, আসল এবং সময়কাল একই, সেক্ষেত্রে জুবাইর যেহেতু সরল হারে এবং রিয়া যেহেতু চক্রবৃদ্ধি হারে পাচ্ছে, আমরা জানি চক্রবৃদ্ধি হারে মুনাফার ক্ষেত্রে সবসময় মুনাফার পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে রিয়াই বেশি মুনাফা পাবে। এরপরে 6 বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে সেটা আসলে আমাদেরকে আগে এটা বের করতে হবে, অর্থাৎ দুইজনের মুনাফার পরিমাণটা বের করতে হবে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো তবে কে বেশি লাভবান হবে। পরের প্রশ্নটাতে পরে যাচ্ছি, আগে এই প্রশ্নটি সলভ করি। তবে কে বেশি লাভবান হবে, এক্ষেত্রে আমাদের কি করতে হবে? জুবাইয়ের যে পরিমাণ মুনাফা, অর্থাৎ জুবাইরে কি পরিমাণ মুনাফা পাবে সেটা বের করতে হবে, রিয়া যে পরিমাণ মুনাফা পাবে সেটা বের করতে হবে। তো দেখো আমি তোমাদের জন্য সমাধানটি করে রেখেছি, আমি লিখেছি 13 নং অঙ্কের সমাধান। দেওয়া আছে আসল পি ইকুয়ালস টু 25,000 টাকা। এইখানে দেখো আমরা কিভাবে 25,000 টাকাটা পেলাম, এইখানে কিন্তু আমাদের এই সত্য তো দেওয়াই রয়েছে। যেমন দেখো আমি লিখলাম যে এইখানে আমি মনে করো মার্কার নিলাম যে এইখানে 25,000 টাকা, এটি কি? এটি হচ্ছে আমাদের পি। এই 25,000 টাকা কি? আমাদের পি। 6 বছর, এই 6 বছর কি? 6 বছর আমাদের এন। এই 7%, এই 7% কি? আমাদের আর। এখানে হচ্ছে পি আর এন, আমরা পি আর এন পেয়ে গেছি। এখন যেহেতু জুবাইর পাবে সরল হারে, তাহলে জুবাইর কি বের করতে হবে? আয় বের করতে হবে। কি বের করতে হবে? আয় বের করতে হবে। তাহলে দেখো জুবাইরের যেহেতু আয় বের করতে হবে, তার মানে আমাদের কি কি তথ্য দেওয়া আছে? মুনাফার হার হচ্ছে 7%, মুনাফার হার আর ইকুয়ালস টু 7% সমান 7/100 সমান 0.07। এটি যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখি, যে পার্সেন্টেজ মানে যে কোনো সংখ্যাকে 100 দ্বারা ভাগ করা, ঠিক আছে? তাহলে 7/100 আমরা পেলাম 0.07, সেটি লিখলাম।
এবং সময়কাল n = 6 বছর, সবগুলো তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। n মানে সময়কাল, p মানে বছর আসল, এবং r মানে হচ্ছে মুনাফার হার। ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা তথ্যগুলো দিয়ে নিলাম, এবং এই তথ্যটা কিন্তু জুবায়ের এবং রিয়া উভয়ের জন্যই, কারো ক্ষেত্রে কিন্তু ভিন্ন নয়। সুতরাং জুবায়ের সরল মুনাফা হারে মুনাফা পাবে I = PRN। এখন আমাদের বের করতে হবে যেহেতু জুবায়ের কী হারে পাবে, সরল হারে। কী হারে? সরল হারে। সেক্ষেত্রে জুবায়ের জন্য সূত্রটি হচ্ছে I = PRN। ঠিক আছে, I = PRN। এরপরে পি এর জন্য 25,000 টাকা, আর এর জন্য 0.07, সময়কাল n = 6 বছর। এগুলো লিখে আমরা কি করে দিলাম? গুণ করে দিলাম। গুণ করে দিলে আমরা পেলাম 10,500। এখন আসলে কি হিসেবটি সঠিক কিনা সেটি আমরা দেখে নিচ্ছি। আমরা লিখলাম যে 0.07 গুণন 6, আচ্ছা 10,500। তো 10,500 টাকা আমরা লিখলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের জুবায়ের সরল মুনাফা পাবে। অর্থাৎ এখন আমরা বের করলাম যে জুবায়ের ক্ষেত্রে সে কতটুকু মুনাফা পাবে। আচ্ছা, এখন যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে যাই, যে রিয়ার ক্ষেত্রে, রিয়া, ঠিক আছে, রিয়ার ক্ষেত্রে সে কী হারে পাবে? চক্রবৃদ্ধি হারে পাবে। সেক্ষেত্রে তার জন্য পি আর এন দেওয়া আছে। ঠিক আছে, যেহেতু উভয়ের জন্যই একই, উভয়ের কথা কিন্তু এখানে লেখা আছে। তাহলে রিয়ার ক্ষেত্রে যেহেতু চক্রবৃদ্ধি হার, অর্থাৎ রিয়ার জন্য বের করতে হবে সি, কারণ আমরা জানি চক্রবৃদ্ধি হারের মুনাফা যেটা পাওয়া যায় সেটাকে আমাদের প্রকাশ করা হয় সি দিয়ে। তাহলে দেখো, সুতরাং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পাবে। সুতরাং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পাবে সি = P × 1 + r⁴ - 1। ঠিক আছে, আমরা এটা দেখলাম। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেহেতু রিয়া চক্রবৃদ্ধি হারে পাচ্ছি, সেক্ষেত্রে রিয়ার জন্য একটি সূত্র, তো আমরা এটা এখানে বসিয়ে দিলাম। রিয়ার জন্য সূত্রটি হচ্ছে এটি। এরপরে রিয়ার যে পি আছে সেটি, পি এর মান হচ্ছে 25,000। এটাই এখানে একবারে লিখলাম, দুইবারও লিখলে সেটি চলে একটু বড় হয়ে যায়। সেক্ষেত্রে আমি একবারে লিখে পুরোটা করে ফেলতে পারছি। সেক্ষেত্রে আমার মতে এই একবারে লিখে ফেলাটাই সুবিধাজনক। এরপরে দেখো পি এর জন্য 25,000 টাকা, এরপরে 1, এরপরে আর এর জন্য 0.07, এরপরে হচ্ছে 6। ঠিক আছে, -1। আমরা কত পেলাম? 12,518.26 টাকা। আচ্ছা, এই হিসেবটি সঠিক কিনা সেটি যদি একটু দেখে নেই, যে আমাদের আগে আমি যেহেতু এটি কিন্তু আমি বললাম যে আমার ক্যালকুলেটরটা কিন্তু অনেক উঁচু মানের ক্যালকুলেটর। ঠিক আছে, অনেকের কাছে এরকম ক্যালকুলেটর থাকবে না। সেক্ষেত্রে আমি কিন্তু থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব না, আমি একদম নর্মাল পদ্ধতিতে করব। তো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটে ক্লাস করব 1 + 0.07। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের জন্য হচ্ছে পাওয়ারটা দিতে হবে ⁶। কারো কারো ক্যালকুলেটরে এই চিহ্নটি নাও থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের এখানে এরকম একটা চিহ্ন আছে, সেই চিহ্ন দিয়ে তোমরা সংখ্যাটা লিখবে। তো এরপর আমরা পেলাম কত? 1.50। এরপর যা আছে আর কি, এখান থেকে আমাদের বিয়োগ করে দিতে হবে 1। ঠিক আছে, 1 বিয়োগ করে দিলে 0.50073 যা আছে আর কি। এরপরে গুণন করব 25,000, গুণন 25,000। ঠিক আছে। আচ্ছা, তাহলে 12,518.2588। আমরা 2 থেমে যাব যেহেতু টাকার হিসেব, সেক্ষেত্রে আমাদের 8 এটা। তো আমরা আসলে কিন্তু 8 লিখবো না, সেক্ষেত্রে আমরা 5-এ থামবো। 5-এর পরে কি আছে? 8 আছে। 8 যেহেতু 5-এর থেকে বড়, সেক্ষেত্রে এখানে 5-এর সাথে 1 যোগ হবে। সেক্ষেত্রে এটা কত হবে? 12,518.26 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এক্ষেত্রে এইখানে যে হিসেবগুলো আছে এগুলো দশমিক যেহেতু আসবে, সেক্ষেত্রে দেখবে যে অনেক গাইড বই বা অন্যান্য সমাধানের ক্ষেত্রে এখানে 5 দিবে, এখানে 6 দিবে। তবে এখানে অবশ্যই 6 হবে, কারণ এটি কিন্তু একটি স্বতঃসিদ্ধ নিয়ম যে একটা পরে যখন যেখানে থামবো সেটা পরে যদি 5 বা 5-এর চেয়ে বেশি হয়, সেখানে কিন্তু 1 যোগ হয়। ঠিক আছে, তবে হ্যাঁ, এই উত্তরটা সঠিক। আচ্ছা, তো আমাদের এতটুকু শেষ হলো। এখন আমরা যদি দেখি যে আমাদের বের করতে হবে তবে কে বেশি লাভবান হবে, আমাদের এটা বের করতে বলা হয়েছে। সেক্ষেত্রে দেখো, এখানে বলা হয়েছে যেহেতু জুবাইরের প্রাপ্ত মুনাফা রিয়ার প্রাপ্ত মুনাফা, এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছ সেটি মানে হচ্ছে যে এই যে, ঠিক আছে, অর্থাৎ এদিকে প্রকাশ করছে। এটা কি করছে? এটার কর্নার, এখানে কর্নারটা কি হচ্ছে? কর্নারটা যেহেতু এদিকে আছে, ঠিক আছে, কর্নারটা কি আছে? এদিকে আছে। অর্থাৎ জুবাইরের যে প্রাপ্ত মুনাফাটা সেটা কিন্তু রিয়ার প্রাপ্ত মুনাফা হতে কম। কি কম? অর্থাৎ জুবাইর যে পরিমাণ মুনাফা পাবে, রিয়া তার থেকে বেশি মুনাফা পেয়েছে। দেখতে পাচ্ছ যে এটির খোলা অংশটি এদিকে আছে, খোলা অংশটি এদিকে আছে এবং চোখা অংশটি এদিকে আছে। যেহেতু এটা কী চিহ্ন? এটি হচ্ছে ক্ষুদ্রতর চিহ্ন, এটাকে চিহ্ন। তো এই চিহ্নটি দ্বারা ক্ষুদ্রতর বৃহত্তম নির্ধারণ করা হয়। তো এটি
কি নির্দেশ করছে যে জুবাইরের প্রাপ্ত মুনাফা রিয়ার প্রাপ্ত মুনাফা হতে বেশি নাকি কম? জুবাইরের প্রাপ্ত মুনাফা রিয়ার প্রাপ্ত মুনাফা হতে কম। আচ্ছা, তাহলে কি হবে? রিয়া বেশি লাভবান হবে। কে বেশি লাভবান হবে? রিয়া বেশি লাভবান হবে। আচ্ছা, যেহেতু জুবাইরের প্রাপ্ত মুনাফা রিয়ার প্রাপ্ত মুনাফা হতে কম। আচ্ছা, এরপর বলা হয়েছে আবার আমাদের এতটুকু আনসার কিন্তু শেষ যে আমরা কে বেশি লাভবান হবে সেটা বের করতে বলা হয়েছে। কতটুকু হবে কিন্তু সেটা বলা হয়নি, শুধু বলেছি কে বেশি লাভবান হবে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে 6 বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু 6 বছর হিসেবে কথা বলা হয়েছে। তো আমরা 6 বছর পরে যে মুনাফাটা পাবো সেই মুনাফার হিসেবে আমাদের মুনাফা আসলে এই জুবাইর এবং রিয়া কত টাকা হবে মুনাফা আসলে। তো দেখো আমরা যদি একটু দেখি যে আমরা আবার 6 বছর পরে জুবাইরের মুনাফা আসলে হবে 25,000 যোগ 10,500 টাকা সমান 25,500 টাকা। কারণ হচ্ছে জুবাইরের ক্ষেত্রে এই যে সরল মুনাফা সেটি হচ্ছে 10,500 এবং আসল হচ্ছে 25,000 টাকা। সেক্ষেত্রে 25,000 যোগ 10,500 যোগ হবে, কারণ আমরা জানি মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা আসলের যোগফল সমান 35,500 টাকা। ঠিক আছে। আচ্ছা, দেন 6 বছর পরে রিয়ার মুনাফা আসলে হবে সমান 25,000 যোগ 12,518.26 টাকা সমান 37,518.26 টাকা। সেটি কীভাবে? রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? রিয়ার ক্ষেত্রে তার মুনাফা যে আসল সেটি হচ্ছে 25,000 টাকা এবং সে মুনাফা পেয়েছে 12,518.26 টাকা। তো সেই হিসেবে রিয়া কিন্তু মুনাফা আসলে 37,518.26, অর্থাৎ মুনাফা আসল মানে কি? মুনাফা আসলে যোগফল এটি। ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু খুব সহজে এটি সমাধান করে ফেললাম। এই অঙ্কটি কিন্তু খুবই সহজ, তেমন একটা কঠিন না। যদি তুমি বুঝো এটি কিন্তু তোমার জন্য অনেক সহজ। তো এখানে আমরা কি করলাম আমি আবারও যদি বলি, সেক্ষেত্রে আমরা কি করলাম আগে প্রথমে রিয়া জুবাইর এবং রিয়ার মুনাফার পরিমাণ বের করলাম, এরপরে দেখলাম কে বেশি পেল সেটা লিখলাম। দেন আমরা কি করলাম? দেন আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে 6 বছর পরে কে বেশি মুনাফা পাবে। সেক্ষেত্রে আমরা 6 বছর পর জুবাইরের, ঠিক আছে, 6 বছর পর 6 বছর পর জুবাইর যে পরিমাণ মুনাফা পেয়েছে এবং তার যে আসল ছিল সেটা আমরা যোগ করার পরে 25,500 টাকা পেলাম, এবং 6 বছর পর রিয়া যে মুনাফা পেল সেটার সাথে আমরা আসলটা যোগ করে দেওয়ার পরে দেখতে পেলাম যে তার মুনাফা আসলে কত হবে। তো এইভাবে আসলে অঙ্কটির সমাধান। তো দেখো আমরা 13 নং অঙ্কটি সমাধান করে ফেললাম। এটি খুবই সহজ ছিল, যদি তুমি সূত্রগুলো ব্যবহার করে আসলে এই সমাধানটা করা যায়। তো পরবর্তী পর্বে আমরা 14 নং অঙ্কটি নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এখন আমাদের এইচএবি এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের এইচএবি এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলো লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি।